হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, যেটা হচ্ছে ভেক্টর থেকে। তোমাদের যে ক্লাস 11-এর হাফ ইয়ারলি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা ভেক্টর এ এবং বি যদি একটা পয়েন্টে অ্যাক্ট করে, তাহলে যে রেজাল্টেন্ট বের হবে, যে রেজাল্টেন্টের মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, সেটা তোমাকে বলবে প্রমাণ করো, মানে প্রুভ দ্যাট মডিউলাস অফ আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। খুবই ইম্পর্টেন্ট। এটাকে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ত্রিভুজ সূত্র লাগিয়ে, আবার আমরা করতে পারবি সামান্তরিকের সূত্র লাগিয়ে। আমরা আজকে করব সামান্তরিকের যে ভেক্টর যুগের নিয়মটা আছে সেটা দিয়ে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে আমরা কি করব, এখানে যে ভেক্টর এ এবং ভেক্টর বি সেটা দিয়ে আমরা একটা সামান্তরিক আঁকবো। ঠিক আছে, সামান্তরিক এখানে আমরা ড্র করে নেব। দেখো, ঠিক আছে, এখানে আমরা কি করলাম, ভেক্টর এ এর সমান্তরাল একটা রেখা আঁকলাম এবং ভেক্টর বি এর একটা সমান্তরাল রেখা আঁকলাম এবং আর কে একদম কর্নার পর্যন্ত ছেদ করে দিলাম। তোমরা যদি সামান্তরিকের যে ফর্মুলাটা, যে ভেক্টর যুগের যে নিয়মটা, সেটা যদি না জানো, আমি বলে দিই যে ভেক্টর এ এবং ভেক্টর বি, তার যে অগ্রভাগ, যে আমরা যে তীরটা দিই, সেই তীরের যে অগ্রভাগ বা পশ্চাৎভাগ বলি, একটা থাকে অগ্রভাগ, একটা বলি পশ্চাৎভাগ। যখন ভেক্টর দুইটার পশ্চাৎভাগ এক জায়গায় মিলে, তখন যে আমাদের রেজাল্টেন্ট হয় সেটা হবে সামান্তরিকের কর্ণ বরাবর। ঠিক আছে, সেটা আমরা শিখি কোথায়, সামান্তরিকের ভেক্টর যুগের ফর্মুলা। আমরা অন্য কিছু করব না, আমরা শুধু আজকে দেখব প্রুফটা কিভাবে আমরা করি। প্রথমে আমরা এখানে একটা নিজস্বভাবে কি করলাম, এর একটা সমান্তরাল রেখা আঁকলাম এবং এর একটা সমান্তরাল রেখা আঁকলাম। সমান্তরাল না, এটা সমান। ঠিক আছে, তো আমরা এখান থেকে এই যে রেখাটাকে আমরা কি বলতে পারি, ভেক্টর বি বলতে পারি। ঠিক আছে, এইবার আমরা এই যে রেখাটা, এটা হবে আমার ভেক্টর এ, এটার তো সেম ভ্যালু। ঠিক আছে, আর একটা কাজ করব, এখানে একটা অঙ্কন করব। সেই অঙ্কনটা হবে এটার থেকে, মানে ভেক্টর এর যে লাইনটা, তার উপর একটা লম্ব আঁকবো, কার সাথে মিলিয়ে, সেই ছেদবিন্দুর সাথে। ভেক্টর এ এবং ভেক্টর বি কে বাড়িয়ে যে বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দু থেকে আমরা একটা লম্ব আঁকবো। কোথায় থেকে, ভেক্টর এ লাইন বরাবর। ঠিক আছে, এইবার দেখো, এখানে লম্ব আঁকলাম মানে কি, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা একটা কনসেপ্ট আলোচনা করব, যেটা আমরা ক্লাস 9-এ হাইট এন্ড ডিস্টেন্স করতে গিয়ে সেটা আমরা করি। ঠিক আছে, একটু আলাদাভাবে আমি দেখাচ্ছি তোমাদের, সেটা খুবই দরকার। দেখো, এটা আমরা কি বলি, এটাকে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের কি থাকে, একটা অতিভুজ। ঠিক আছে, এর মধ্যে একটা লম্ব আর একটা ভূমি। আমি যদি বলি এটা লম্ব, এটা ভূমি, এটা কিন্তু সম্পূর্ণভাবে কারেক্ট না। কেন বলছি, তুমি একটা বিষয়কে লম্ব তখনই বলবে যে কার সাফিক্সে তুমি বলছো। ত্রিকোণমিতির ভাষায় যখনই তুমি একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেলটা জানবে, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে কে লম্ব হবে, সেটা আমার জানানো খুব দরকার। দেখো, যদি আমি এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি আর আমি এই অ্যাঙ্গেলটা জানি, তখন আমরা এটাকে লম্ব ধরবো, এটাকে ভূমি ধরবো। আর যদি ধরো তুমি এই অ্যাঙ্গেলটা জানো, তাহলে এই অ্যাঙ্গেলের সাফিক্সে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। ঠিক আছে, আমি ধরো এখানে লিখছি এ বি সি। ঠিক আছে, এইবার আমি যদি এখানে বলি যে সাইন থিটার মানে কি, লম্ব বাই অতিভুজ, এখানে লম্বকে এসি। ঠিক আছে, যেহেতু থিটা মানে আমি এই অ্যাঙ্গেলের সাফিক্সে নিচে, তার জন্য সাইন থিটা, তাহলে সেটা হবে লম্ব বাই অতিভুজ। তো অতিভুজ এখানে কি হবে, এ বি অর বি এ। ঠিক আছে, তো এখানে কি লিখলাম, সাইন থিটা ইকুয়াল টু এসি বাই এ বি। আশা করি সেই বিষয়টা জানি। আমি যদি এখানে এরকম বলি যে সাইন আলফা ইকুয়াল টু কি হবে, দেখো সাইন থিটা যদি এসি বাই এ বি হয়, সাইন আলফা হবে বিসি বাই এ বি।
বিসি বাই এবি। আশা করি সবটা ক্লিয়ার হচ্ছে তোমাদের। কেন? কারণ আমি এখনো সাইন আলফা মানে এখানে এই অ্যাঙ্গেলের সাফিক্সে আমি কাজটা করছি। এখানে সাইন আলফা মানে সাইন আলফা যদি আমরা এই অ্যাঙ্গেলের সাফিক্সে নিই তাহলে লম্ব হয়ে যায় এটা, তাহলে সাইন আলফা হয়ে যাবে বিসি বাই এবি। ঠিক আছে, আশা করি সেগুলি ক্লিয়ার আছে। তো এখন আমরা আগাচ্ছি, কেন আমরা সেটা জানলাম সেটা বুঝতে পারবে এই জায়গায়। কেন? এবার দেখো, এটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? থিটা। কেন থিটা হবে? বিকজ এটার সমান্তরাল করে আমরা একটা জিনিস আঁকলাম, আর এটা একটা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের উপর সমান্তরাল রেখা সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা তো আমরা জানি। ঠিক আছে, এবার বলো তো, যদি এটা থিটা হয়, ঠিক আছে, এটা যদি বি হয় আর এটা যদি আমরা 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। আর এটা কি হয়ে যাবে? একটা লম্ব। এটা কি হয়ে যাবে? লম্ব। আর এটা হয়ে যাবে ভূমি। কেন লম্ব আর ভূমি হবে? বিকজ তুমি এই অ্যাঙ্গেলটা জানো। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আমরা কি করতে পারি? এই জায়গা থেকে আমরা এই লম্বর মানটা বার করতে পারবো কিভাবে? লম্ব আর অতিভুজের একটা সম্পর্ক আছে। লম্ব আর অতিভুজের সম্পর্ক কি? সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লেখো সাইন থিটা ইকুয়াল টু লম্ব, ঠিক আছে, এটা নাম দিয়ে দিই, ধরো একটা নাম দিয়ে দিই ও পি কিউ আর এস। ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত হবে? কিউ এস। ঠিক আছে, বাই অতিভুজ কত হবে? কিউ আর, যেটার মান আছে আমার কাছে কত? বি। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? কিউ এস ইকুয়াল টু কত লিখতে পারো? বি সাইন থিটা। বি সাইন থিটা। আশা করি কারোর কোনো অসুবিধা নেই। এখানে আমরা যে লিখলাম কিউ এস এর মানটা বি এর সাহায্যে বার করে নিলাম। ঠিক আছে, কিউ এস এর মানটা আমরা বি এর সাহায্যে বার করে নিলাম। দেখবে আস্তে আস্তে কেন আমরা এগুলি করলাম সেটা বুঝতে পারবে, আগে আগে স্টেপগুলি দেখো। আচ্ছা, এটা যদি আমার সম্পর্কটা আসে সাইন থিটা দিয়ে, তাহলে এই যে রেখাটা আর এস আর কিউ আর এর সম্পর্কটা কিভাবে আসবে? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে সেখানে কি হবে? যে cos থিটা, cos থিটা ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমিটা কত? আর এস বাই অতিভুজ কত? এখানে আমরা সে বি। তাহলে এখানে আমরা এই আর এস এর ভ্যালুটাও বার করে রাখছি, যে আর এস ইকুয়াল টু কত হবে? বি cos থিটা। কোনো অসুবিধা নেই, এতটুকু পর্যন্ত তোমরা জিনিসটা নোট করে নাও। ঠিক আছে, আর এইবার দেখো, এখান থেকে তুমি এ একটা ট্রায়াঙ্গেল নিতে পারো। এটা কি? একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা কি হবে? একটা সমকোণী ত্রিভুজ, কারণ একটা কোণ কত? 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি থাকলে একটা ত্রিভুজের থাকে, আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এর অতিভুজকে ভেক্টর আর, এর ভূমিকে এটা প্লাস এটা, এর লম্বকে কিউ কি? কিউ এস। বুঝতে পারছি? এটা লম্ব বা ভূমি, এটা হবে ভূমি বা লম্ব, আর এখানে আছে অতিভুজ। এবার একটা পিথাগোরাসের ফর্মুলা জানি কি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা ঠিক সেই সূত্রটি এখানে লাগাবো। কি জানি আমরা? অতিভুজের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, আমি একটু এই গ্রাফটা, এই যে জায়গাটা আমি একটু এখানে তুলে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো কি করলাম আমরা, এখানে এই গ্রাফটা তুলে নিচ্ছি। এখানে ধরো ও, এখানে নিচ্ছি এস, এটা হচ্ছে কিউ। এই যে রেখাটা, এটা টোটাল এ প্লাস ভূমি, এ প্লাস ভূমি মানে এর মানটা কত হবে? এ প্লাস ভূমি কত বের করে রেখেছো? বি cos থিটা। ঠিক আছে, বি cos থিটা। আর এটার ভ্যালু তো তুমি জানো, এটা হচ্ছে রেজাল্টেন্ট, যেটা আমাদের লব্ধি। ঠিক আছে, এটাতে আমরা বার করতে বলেছে, প্রুফ করতে বলেছে আর ইকুয়াল টু রুট আন্ডার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা। আর এটা কত বের করেছো? কিউ এসটা বি sin থিটা। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এটা কেন a প্লাস বি cos থিটা লিখলাম? কারণ এই কমপ্লিটটা, এটা এতটুকু পর্যন্ত তো a, আর এই জায়গাটা কত? বি cos থিটা। এই যে আর এস কত বের করেছি? বি cos থিটা। আর এখানে আমরা কিউ এস এর জায়গায় কেন বি sin থিটা লিখলাম? কারণ এখানে দেওয়া আছে, আমরা বের করে নিচ্ছি যে কিউ এস ইকুয়াল টু বি sin থিটা। ঠিক আছে, এবার এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? যে অতিভুজ এখানে হয়ে যাবে কি আর, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে অতিভুজের স্কয়ার ইকুয়াল টু কি?
লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখান থেকে লিখে নাও এ প্লাস বি কস থিটা, এটা লিখলাম আমরা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বি সাইন থিটা হোল স্কোয়ার। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আর স্কোয়ার, এখানে যদি এটার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা করি কি হয়ে যায় এস স্কোয়ার প্লাস 2 এ বি কত হবে বি কস থিটা, ঠিক আছে না, আর বি স্কোয়ার হবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এটা যদি আমরা স্কোয়ার দিয়ে দিই বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। কোনো অসুবিধা নেই আশা করি। এইবার দেখো এখানে যে বি স্কোয়ার, এখানে কস স্কোয়ার থিটা আছে, বি স্কোয়ার কস সাইন স্কোয়ার থিটা আছে, এখান থেকে যদি বি স্কোয়ার থিটা কমন নিয়ে নিই কি হয়ে যাবে এটা দেখো একটু, আর স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2 এ বি কস থিটা। ঠিক আছে, এবার কি করবো এখান থেকে বি স্কোয়ার কমন, এখানে বি স্কোয়ার আছে এখানে বি স্কোয়ারটা কমন নিয়ে নিই। ঠিক আছে, প্লাসে বি স্কোয়ার, তাহলে এখান থেকে যাবে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর এখান থেকে যাবে সাইন স্কোয়ার থিটা। এবার কি লিখতে পারবো যে আমি যদি স্কোয়ারটা ওই সাইডে নিয়ে যাই তখন রুট হয়ে যায়, আর ইকুয়াল টু কি লিখবো রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 2 এটা লিখছি এ বি কস থিটা। এবার দেখো আমরা ক্লাস 10 ফর্মুলা শিখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর তোমার যদি 11 অঙ্ক থাকে তাহলে তো আশা করি এটা খুবই একটা সাধারণ ব্যাপার যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি 1, আর এখানে 1 টু বি স্কোয়ার হয়ে যাবে বি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণ করলাম আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। ঠিক আছে, আর কোশ্চেনটা আশা করি বুঝতে পারছো। কোশ্চেনটা কি করবে যে দুইটা ভেক্টর এ এবং বি, দুইটা ভেক্টর কি প্রশ্নটা আমি বুঝাচ্ছি তোমাদের, তো কি বলবে প্রশ্নের মধ্যে যে ভেক্টর এ এবং ভেক্টর বি যদি থিটা কোণে অ্যাক্ট করে তাহলে যে তাদের লব্ধি আর সেই আর এর যে ফর্মুলাটা যে এটা প্রুফ করে যে তাহলে লব্ধি আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পারপাসে, তোমরা আশা করি এই জিনিসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর সামনের দিনে আমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুসারে নিয়ে আসবো। কমেন্ট করবে তোমাদের কোনো কিছু একটা কম প্রবলেম থাকলে, কোনো একটা টপিক যেটা বুঝিয়ে দাও, তোমরা কমেন্ট করো, তাহলে সেই কমেন্ট অনুসারে আমরা নেক্সট ভিডিওটা তোমাদের জন্য তৈরি করব। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ।